হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তো আজকে এটা আমাদের সেট নাম্বার 19। এর আগে কিন্তু অলরেডি আমাদের 18খানা সেট কমপ্লিট হয়েছে। আর তোমরা কিন্তু এই সমস্ত সেটগুলো থেকে প্রচুর প্রশ্ন তোমাদের পঞ্চায়েত পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ বাংলার প্র্যাকটিস সেট। দেখো, আজকের প্রথম প্রশ্ন, থই পাওয়া এর অর্থ কী? তো দেখো, থই পাওয়া এই বাংলা বাগধারাটির সঠিক অর্থ হয়ে যাবে যে কোনো কুল কিনারা পাওয়া। ওকে, আর থই না পাওয়া মানে কি? কোনো কুল কিনারা না পাওয়া। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর দেখে নেবে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো এরপরে দেখো নেক্সট 2 নম্বর, বিজ্ঞান শব্দের বর্ণের সংখ্যা কতগুলো? তো দেখো, এই বিজ্ঞান শব্দে মোট 7খানা বর্ণ রয়েছে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভিভিআই প্রশ্ন। নেক্সট দেখো 3 নম্বর, চলন্ত গাড়িতে উঠতে যেও না। তো এই বাক্যটি কোন ধরনের বাক্য? এটি একটি মিশ্র বাক্য, সরল বাক্য, জটিল বাক্য নাকি যৌগিক বাক্য? তো দেখো, চলন্ত গাড়িতে উঠতে যেও না, তো এটি কিন্তু একটি নাবাচক বাক্য, কিন্তু যেহেতু এখানে নাবাচক বাক্য এখানে অপশনে নেই, তো এটি কিন্তু একটি সরল বাক্য। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো, সরল বাক্য কাকে বলা হয়? যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া বর্তমান তাদেরকে বলা হয় সরল বাক্য, যেমন সে ফুটবল খেলে। আর যৌগিক বাক্য দেখো কাদের বলা হয়? একাধিক সরল বাক্য যখন অর্থ এবং গঠন অপরিবর্তিত রেখে এক বা একাধিক অব্যয়ের দ্বারা যুক্ত হয় তখন তাদের বলা হয় যৌগিক বাক্য। আর জটিল বাক্য কোনগুলোকে বলা হয়? দেখো, যৌগিক বাক্যের উদাহরণ কোনগুলো? রোহিত ভালো ক্রিকেট খেলোয়াড় কিন্তু বিশ্বকাপে ভালো খেলেনি। ওকে, তো দেখো এখানে দুটো সরল বাক্য রয়েছে, এই দুটো সরল বাক্য মাঝখানে কিন্তু এই অব্যয় দ্বারা কিন্তু যুক্ত রয়েছে। তো এটা হয়ে যাবে কিন্তু যৌগিক বাক্যের উদাহরণ। আর জটিল বাক্য দেখো কোনগুলো? যে বাক্য একটি স্বাধীন সরল বাক্য এবং এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য থাকে তাদেরকে বলা হয় জটিল বাক্য। যেমন আমি জানি যে তুমি মিথ্যাবাদী নও, এখানে আমি জানি হলো সরল বাক্য এবং তুমি মিথ্যাবাদী নও এটি কিন্তু একটি আশ্রিত খণ্ডবাক্য, এবং এগুলো হচ্ছে জটিল বাক্যের উদাহরণ। তো এই যে বাক্যের যে বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে, তো এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো পারলে খাতায় নোট করে রাখবে। নেক্সট দেখো, ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে দেখো তোমাদের পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে অলরেডি 10ই জুলাই থেকে, পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ 4। তো এই ব্যাচেও দেখো প্রত্যেকটা বিষয় যেমন বাংলা, ইংরেজি, গণিত, জিকে প্রত্যেকটা বিষয় কিন্তু চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করানো হচ্ছে। এছাড়া সাথে থাকবে গ্রামীণ অর্থনীতি, কৃষি, পঞ্চায়েতি রাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্লাস। এবং এই ব্যাচে কিন্তু কোর্স ফি দেখো মাত্র 499 টাকা রয়েছে, 999 টাকার পরিবর্তে। তো তোমরা যারা ভর্তি হতে চাও, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে ভর্তি হতে পারো, ভর্তি কিন্তু এখনও চলছে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শুদ্ধ বানান? দেখো, শুদ্ধ এবং অশুদ্ধ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টাকশাল, প্রথমটি হয়ে যাবে সঠিক উত্তর। টয়াকার ক, তালবস্যাকার ল। দেখো, শুদ্ধ অশুদ্ধ, সন্ধি বিচ্ছেদ এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষাতে আসে। তোমাদের বিগত বছরও কিন্তু পঞ্চায়েত পরীক্ষাতে এসেছিলো এই টপিক থেকে 4-5টা প্রশ্ন, এবং তোমাদের কিন্তু এই বছরও এই টপিক থেকে 4-5টা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর, পাখি আকাশে ওড়ে। তো এই যে আকাশে, এটি কোন কারক? তো দেখো, আকাশ এটি কিন্তু একটি জায়গার নাম বোঝাচ্ছে, স্থান, কাল, পাত্র। সুতরাং আকাশ এটি হয়ে যাবে কিন্তু অধিকরণ কারকের উদাহরণ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো, অধিকরণ কারক কোন ক্ষেত্রে হয়? কোনো স্থান, কোনো কাল, কোনো পাত্র, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অধিকরণ কারক হয়। ওকে, দেখো আমি তোমাদের একটু বলে দিই, এটা সঠিক উত্তর হবে অধিকরণ কারক। আর কর্মকারক কোন ক্ষেত্রে হয়? কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা হয় সেক্ষেত্রে হয় কর্মকারক। অপাদান কারক, থেকে, হইতে, চেয়ে এই শব্দগুলো থাকলে অপাদান কারক হয়। আর সম্পাদন কারক কোন ক্ষেত্রে হয়? কোনো কিছু নিঃশর্ত দান করাকে সম্পাদন কারক বলা হয়। ওকে, তো এই সমস্ত কারকগুলো তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 6 নম্বর, অগ্নিবীণা এটি কার রচয়িতা
বা কে রচনা করেছেন? অগ্নিবীণা। দেখো বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে প্রচুর বার এসেছে। তো দেখো অগ্নিবীণা, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে, এটি রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, বিনা পানি এটি কোন সমাসের উদাহরণ? এটি একটি কর্মধারায় সমাস, নাকি দ্বন্দ্ব সমাস, নাকি অব্যয়ভাব সমাস, নাকি বহুব্রীহি সমাস? তো দেখো বিনা পানি সঠিক উত্তর হয়ে যাবে, এটি একটি বহুব্রীহি সমাসের উদাহরণ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো বাংলা ব্যাকরণে বহুব্রীহি হলো সেই সমাস যার দ্বারা পূর্বপদ বা পরপদ কোনোটারই অর্থ না বুঝিয়ে সম্পূর্ণ ভিন্ন একটি নতুন অর্থ বা কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেক্ষেত্রে কিন্তু এই বহুব্রীহি সমাস হয়। ওকে, যেমন দেখো বহু ধান আছে যার, যদি আমরা বহুব্রীহি এই শব্দটাকে সমাস করি, ব্যাসবাক্য করি, তাহলে হয় বহু ধান আছে যার। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, মেঘ না চাইতেই জল, তো এই বাগধারাটির অর্থ কী? বৃষ্টি হওয়া, না চাইতেই কিছু পাওয়া, নদী ভরে যাওয়া, নাকি বিপদ হওয়া? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মেঘ না চাইতেই জল। এই বাগধারাটির অর্থ হলো না চাইতেই কিছু পাওয়া। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শুদ্ধ আকাঙ্ক্ষা? নিচের কোনটি শুদ্ধ আকাঙ্ক্ষা বানান? এই প্রশ্নটি কিন্তু চাকরি পরীক্ষাতে প্রচুরবার এসেছে। তো দেখো আকাঙ্ক্ষার সঠিক উত্তর হয়ে যাবে, সঠিক বানান হয়ে যাবে অপশন এ, সরিয়া কয়াকার উময় যুক্তক্ষয় আকার। এই বানানটি কিন্তু সঠিক রয়েছে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের। তো এরপরে দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, তপবন এই শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? দেখো 4টে অপশন থেকে সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর দেখে নাও এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তপবন, তপ যোগ বন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 11 নম্বর প্রশ্ন, ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ কী? সঠিক উত্তর কী হবে? যে চলে, যে বলে, যে করে, নাকি যে করে না? তো দেখো ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দের সঠিক অর্থ হলো যে করে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ হলো যে করে। বাক্যের মধ্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা নামপদের যে সম্পর্ক তাকে কিন্তু কারক বলা হয়। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কী রয়েছে, নিচের এই 4টির মধ্যে কোনটি অশুদ্ধ বানান? দেখো এই টপিকটি তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক, শুদ্ধ এবং অশুদ্ধ। তোমরা দেখবে এই টপিক থেকে তোমাদের বিগত বছরেও কিন্তু 4 থেকে 5টা প্রশ্ন এসেছিল, তোমাদের এই বছরও কিন্তু মোটামুটি 4 থেকে 5টা প্রশ্ন এই টপিক থেকে আসবে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এই 4টির মধ্যে, দেখো ন্যূনতম এই বানানটা সঠিক রয়েছে, ন্যায় এই বানানটাও সঠিক রয়েছে, পড়শি এই বানানটাও সঠিক রয়েছে, তো এইটা কিন্তু ভুল রয়েছে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো এখানে কিন্তু যে জফলাটা, এই জফলাটা কিন্তু 9 দীর্ঘ তারপর 9 জফলা রয়েছে, এটা কিন্তু ভুল রয়েছে। তাহলে ন্যূনতম এটা সঠিক বানান হবে এটা। তার মানে অপশন এ, অপশন বি, অপশন ডি এগুলো সঠিক রয়েছে, অশুদ্ধ রয়েছে অপশন সি। ওকে, নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, উদ্দেশ্য সম্পর্কে যে কিছু বলে তাকে কি বলা হয়? দেখো বাংলা ব্যাকরণ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা ব্যাকরণে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় বিধেয়। কারণ বাক্যের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে উদ্দেশ্য এবং একটা হচ্ছে বিধেয়। উদ্দেশ্য মানে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, যাকে নিয়ে কিছু বলা হয় তাকে বলা হচ্ছে উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে কিন্তু বলা হচ্ছে বিধেয়। ওকে, তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, যে এর মধ্যে কোন অব্যয়টি জটিল বাক্যে ব্যবহৃত হতে পারে? দেখো সাধারণত কিন্তু যৌগিক বাক্যে,
সাধারণত যৌগিক বাক্যে কিন্তু অব্যয় ব্যবহার করা হয়, যেমন হচ্ছে এবং, কিন্তু, অথচ। তো এই সমস্ত অব্যয়গুলো কিন্তু যৌগিক বাক্যে ব্যবহৃত হয়। কিন্তু দেখো প্রশ্ন বলেছে যে কোন অব্যয়টি জটিল বাক্যেও ব্যবহার করা হয়। তো মনে রাখবে যে যদি যদি এই অব্যয়টা কিন্তু জটিল বাক্যে ব্যবহার করা যেতে পারে। কারণ জটিল বাক্য কোনগুলো দেখো, জটিল বাক্য হচ্ছে যদি, তবে, যিনি, তিনি, যখন, তখন, যে, সে, এগুলো প্রত্যেকটা কিন্তু জটিল বাক্যের উদাহরণ। সুতরাং এই যে যদি, এই যদিটা কিন্তু জটিল বাক্যে ব্যবহার করা যেতে পারে। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, সানাই বাজে, এটি যে বাচ্যের দৃষ্টান্ত। এটি কোন বাচ্য? কর্মবাচ্য, কর্ম কর্তৃবাচ্য, নাকি ভাববাচ্য, নাকি কর্তৃবাচ্য? দেখো সানাই বাজে, সানাই বাজে এটি সঠিক উত্তর কী হবে? এটি সঠিক উত্তর হবে কর্ম কর্তৃবাচ্য। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, দেখো কর্ম কর্তৃবাচ্য কাকে বলা হয়? যে বাক্যে কর্মপদই কর্তৃপদের মতো কাজ করে, অর্থাৎ কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মপদই কর্তার ভূমিকায় অবতীর্ণ হয় এবং ক্রিয়ার রূপ কর্মের অনুসারী হয়, তাদেরকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য। তো এগুলো কিন্তু মনে রাখবে বা খাতায় নোট করে রাখবে। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 16 নম্বর প্রশ্ন, চেনা অচেনা এটি কোন সমাসের উদাহরণ? দেখো চেনা অচেনা এটি কোন সমাসের উদাহরণ? এটি একটি দ্বন্দ্ব সমাস, নাকি বহুব্রীহি সমাস, নাকি কর্মধারায় সমাস, নাকি তৎপুরুষ সমাস? তো দেখো চেনা অচেনা সঠিক উত্তর হয়ে যাবে এটি হলো দ্বন্দ্ব সমাসের উদাহরণ। ওকে, দেখো দ্বন্দ্ব সমাস কোনগুলো? যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থ কিন্তু সমানভাবে প্রাধান্য পায় এবং ব্যাসবাক্যে ও এবং এগুলো দ্বারা কিন্তু যুক্ত হয়, তাদেরকে বলা হয় দ্বন্দ্ব সমাস। যেমন দেখো চেনা এবং অচেনা, এটা যদি ব্যাসবাক্য আমরা করি তাহলে কী হবে? চেনা ও অচেনা। সুতরাং এটি একটি দ্বন্দ্ব সমাসের কিন্তু উদাহরণ। ওকে, সমাসের কিন্তু বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে, এই প্রত্যেকটা শ্রেণীবিভাগ তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো দেখে রাখবে। নেক্সট দেখো 17, কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কি? দেখো বাংলা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে প্রচুরবার এসেছে। কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কি? তো দেখো এই চারটে অপশন থেকে সঠিক উত্তর হয়ে যাবে হুতুম পেঁচা। হুতুম পেঁচা এটি হলো কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, নিচের কোনটি একটি স্বরবর্ণের উদাহরণ? দেখো স্বরবর্ণ হয়, ব্যঞ্জনবর্ণ হয়, তো নিচের কোনটি স্বরবর্ণের উদাহরণ? তো স্বরবর্ণ কাদের বলে? যে সমস্ত বর্ণ নিজে নিজেই কিন্তু উচ্চারিত হতে পারে, যেমন হচ্ছে অ, এগুলো হচ্ছে স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ কোনগুলো? যে সমস্ত বর্ণ নিজে নিজে বা মৌলিকভাবে কিন্তু উচ্চারিত হতে পারে না, স্বরবর্ণের উপস্থিতিতে তারা কিন্তু উচ্চারিত হয়। যেমন দেখো ক, ক প্লাস অ, দেখো অটা কিন্তু স্বরবর্ণ। ম, ম প্লাস অ, প, প প্লাস অ, তাহলে এগুলো প্রত্যেকটি হয়ে যাবে কিন্তু ব্যঞ্জন বর্ণের উদাহরণ। ওকে, নেক্সট দেখো 19, নিচের কোন জোটটি আলাদা? দেখো বহুব্রীহি, সাদা কালো, ভালো মন্দ, নাকি একাল সেকাল? দেখো একাল সেকাল এটা কিন্তু বিপরীত রয়েছে, ভালো, ভালোর বিপরীত মন্দ, সাদা, সাদার বিপরীত হচ্ছে কালো, প্রত্যেকটা কিন্তু বিপরীত রয়েছে। সুতরাং বহু এবং ব্রীহি এটা কিন্তু হয়ে যাবে এই জোটটি কিন্তু আলাদা। ওকে, এটি কিন্তু বিপরীত ফরম্যাটে নেই, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, তিনি এলেন কিন্তু আমি গেলাম না। তো এটি কোন ধরনের বাক্য? এটি একটি সরল বাক্য, নাকি যৌগিক, না জটিল, নাকি মিশ্র? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর দেখে নেবে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষাতে কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো তিনি এলেন কিন্তু আমি গেলাম না। তো দেখো মাঝখানে কি রয়েছে? মাঝখানে রয়েছে কিন্তু, কিন্তু এই অব্যয়টি রয়েছে।
তো যখনই মাঝখানে অব্যয় থাকবে তখনই সেটা হয়ে যাবে কি যৌগিক বাক্য। ওকে, তাহলে যৌগিক বাক্য মানেই হচ্ছে দুটো সরল বাক্য থাকবে এবং সেটাকে মাঝখানে কিন্তু একটি অব্যয় দ্বারা যুক্ত থাকবে। সুতরাং অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো এখানে যৌগিক বাক্যের যে সংজ্ঞা সেটা দেওয়া রয়েছে, যে বাক্যে দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য কোনো সংযোজক অব্যয় যেমন এবং, ও, আর, কিন্তু, অথবা, কিংবা, তাই, নতুবা এগুলো দ্বারা যুক্ত থাকে তখন তাদেরকে বলা হয় যৌগিক বাক্য। ওকে, নেক্সট দেখো 21, জগদীশ এই শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? দেখো সন্ধি বিচ্ছেদ, শুদ্ধ অশুদ্ধ এগুলো তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো জগদীশ এটা সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? তো দেখো জগদীশ এই শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে জগৎ যোগ ঈশ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22, অগ্নি এই শব্দের সমার্থক শব্দ কোনটি? তো দেখো অগ্নি এই শব্দের সমার্থক শব্দ হলো, চারটে অপশন থেকে দেখো সঠিক উত্তর হয়ে যাবে পাবক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এছাড়া দেখো আগুনের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ রয়েছে, যেমন দেখো আগুন, অনল, বহ্নি, দহন, হতাশুন, কৃষাণু। তো এগুলো কিন্তু প্রত্যেকটি আগুনের গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, চক্ষুর সম্মুখে সংগঠিত, তো একে এক কথায় কি বলা হয়? তো দেখো চক্ষুর সম্মুখে সংগঠিত, তো একে এক কথায় বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে চাক্ষুষ। চাক্ষুষ করা, তো চাক্ষুষ করা মানেই হচ্ছে চোখের সম্মুখে সংগঠিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ একদম চোখের সামনে, তো সেটাকেই কিন্তু এক কথায় বলা হচ্ছে চাক্ষুষ। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, রানী বললেন একবার পাখিটাকে আনো দেখি। রানী কি বললেন? যে একবার পাখিটাকে আনো দেখি। তো এটার পরোক্ষ উক্তি কোনটি? অর্থাৎ আমরা যারা ইংলিশে ন্যারেশন চেঞ্জ করি সেটাই কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ উক্তি বাংলাতে বলা হয়। তো এটার ন্যারেশন চেঞ্জ কী হবে বা বাংলাতে বলা হয় পরোক্ষ উক্তি কোনটি হবে? পাখিটাকে নিয়ে আসে রানী হুকুম জারি করলেন, নাকি রানী একবার পাখিটাকে আনতে আদেশ দিলেন, নাকি রানী বললেন যে পাখিটাকে একবার নিয়ে আসো, নাকি রানী পাখিটাকে একবারের জন্য আনতে বললেন? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হবে রানী বললেন। পুরো লাইনটাই কিন্তু সেম থাকবে, রানী বললেন এখানে হবে যে, রানী বললেন যে পাখিটাকে একবার নিয়ে আসো, একবার পাখিটাকে আনো দেখি মানে নিয়ে আসো, অর্থাৎ শুধুমাত্র এখানে যে কথাটা বসবে। ওকে, তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, নিম্নের কোন শব্দটি খাঁটি বাংলা শব্দ? এই চারটির মধ্যে কোন শব্দটি খাঁটি বাংলা শব্দ? চামার, জ্যোৎস্না, চাকু নাকি ঢেকি? তো দেখো শব্দের কিন্তু বিভিন্ন ব্যুৎপত্তিগত শ্রেণীবিভাগ রয়েছে, দেশি শব্দ, বিদেশি শব্দ। তো এই চারটির মধ্যে কোনটি খাঁটি দেশি শব্দ, খাঁটি বাংলা শব্দ? দেশি শব্দ তো অবশ্যই বাংলা শব্দ। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে চামার। এই শব্দটি কিন্তু একটি বাংলা শব্দের উদাহরণ। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, নিম্নের কোন শব্দটি দেশি শব্দ নয়? এবার দেখো প্রশ্ন বলেছে যে দেশি শব্দ নয়, ডিঙ্গি, চাঙারি, পেট নাকি ঘর? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ঘর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। বাকি দেখো ডিঙ্গি, চাঙারি, পেট এগুলো কিন্তু প্রত্যেকটা দেশি শব্দ, ঘর এটি কিন্তু আমাদের দেশি শব্দ নয়। ওকে, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 27 নম্বর প্রশ্ন, আমি শুনেছি যে তুমি পরীক্ষায় পাশ করেছো। তো এটি কোন ধরনের বাক্য? এটি একটি সরল বাক্য, নাকি যৌগিক বাক্য, নাকি জটিল বাক্য, নাকি মিশ্র বাক্য? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আমি শুনেছি যে তুমি পরীক্ষায় পাশ করেছো। তো এটি কিন্তু একটি
জটিল বাক্যের উদাহরণ। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো মাঝখানে কি রয়েছে, যে আমি শুনেছি যে তুমি পরীক্ষায় পাশ করেছো, তো এগুলো কিন্তু হয়ে যাবে জটিল বাক্যের উদাহরণ। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, মন মাঝি এটি কোন সমাসের উদাহরণ? রূপক কর্মধারায়, উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায়, নাকি বহুব্রীহি সমাস? মন মাঝি, তো দেখো মন মাঝি এটাকে যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে হবে মন রূপ মাঝি। সুতরাং এটি হয়ে যাবে কিন্তু একটি রূপক কর্মধারায় সমাস। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো রূপক কর্মধারায় সমাস কাকে বলা হয় একটু মনে রাখবে, যে সমাসে উপমেয় অর্থাৎ যাকে তুলনা করা হচ্ছে এবং উপমান মানে যার সাথে তুলনা করা হচ্ছে এর মধ্যে অভেদ বা অভিন্নতা কল্পনা করা হয় তাদেরকে বলা হয় কিন্তু রূপক কর্মধারায় সমাস। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29, প্রাতরাশ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? সঠিক উত্তর কী হবে? 4টে অপশন থেকে প্রাতরাশ, তো দেখো প্রাতরাশ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রাত যোগ আশ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, এটাও কিন্তু ভিভিআই প্রশ্ন তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, পরশখানি দিও। পরশখানি দিও, এই যে পরশখানি এটি কোন কারকের দৃষ্টান্ত? তো দেখো এই যে পরশখানি দিও, পরশখানি এটা হয়ে যাবে কর্মকারকের দৃষ্টান্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, দেখো কর্মকারক কোন ক্ষেত্রে হয়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কর্মকারক হয়। ওকে, তাহলে দেখো কি দিও, পরশখানি দিও, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু উত্তরটা হচ্ছে, সুতরাং পরশখানি এটা কিন্তু হয়ে যাবে কর্মকারকের দৃষ্টান্ত। নেক্সট দেখো 31, আজকের এই প্র্যাকটিস সেটের লাস্ট প্রশ্ন, জলাতঙ্ক এটি কোন সমাসের উদাহরণ? তো দেখো জলাতঙ্ক এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, তার আগে দেখে নাও জলাতঙ্কের ব্যাসবাক্য কী হবে। তো জলাতঙ্ককে যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে হয়ে যাবে জল হইতে আতঙ্ক। ওকে, সুতরাং এটি হয়ে যাবে অপাদান তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসেরও কিন্তু বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে, এটা হয়ে যাবে অপাদান তৎপুরুষ সমাস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 31টি প্রশ্নোত্তর। এই 31টি প্রশ্নোত্তরের মধ্যে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো তোমাদের প্রথমেই বলা হলো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দেখো অলরেডি পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ 4 4 নম্বর পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ কিন্তু শুরু হয়ে গিয়েছে 10ই জুলাই থেকে, ক্লাসও কিন্তু চলছে। তো এই ব্যাচে কিন্তু এখনও ভর্তি চলছে। তো তোমরা যারা পঞ্চায়েতের জন্য প্রিপারেশন করছো পঞ্চায়েত পরীক্ষার জন্য তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো। দেখো এই ব্যাচে কিন্তু বাংলার প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক ক্লাস টপিক ধরে ধরে করানো হচ্ছে, এছাড়া ইংরেজি টপিক ওয়াইজ একদম বেসিক টু অ্যাডভান্স করানো হচ্ছে, গণিত একদম হাতে ধরে কিন্তু শেখানো হচ্ছে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত, এছাড়া সম্পূর্ণ জিকে, এই সম্পূর্ণ জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান সমস্ত কিছু থাকছে। ওকে, এছাড়া সাথে থাকবে গ্রামীণ অর্থনীতি, কৃষি, পঞ্চায়েতি রাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্লাস। তো এই ব্যাচের কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়েছে, তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা কিন্তু অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো। এখনও কিন্তু অফার চলছে, মাত্র 499 টাকা কোর্স ফি পুরো 1 বছরের জন্য। এছাড়া তোমরা কিন্তু পরীক্ষাতে এই ব্যাচ থেকে প্রচুর প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তো তোমরা যদি ভর্তি হতে চাও দেখো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু বিস্তারিত তথ্য রয়েছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। ওকে, আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ প্রতিনিয়ত প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স, এছাড়া সাপ্তাহিক ফুল মক টেস্টের জন্য তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রামে যুক্ত হতে পারো। এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু সমস্ত কিছু ফ্রিতে প্রোভাইড করা হয়। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার যে লিঙ্ক সেই লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো।
ধন্যবাদ।